সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে বিসিএস সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর এটি হলো ক্লজ, অর্থাৎ ফ্রেজ এবং ক্লজের নাম শুনলেই অনেক ছাত্রছাত্রী বইয়ে আটকে ওঠে। তো তাদের মধ্যে এই বিষয়টি সহজ করবার প্রয়াস নিয়ে আমরা ক্লজের উপর একটি শর্ট ভিডিও নির্মাণ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের ভীতি দূর করে ক্লজের উপর আস্থাশীল প্রস্তুতি নিতে সহায়ক হবে। আমরা নিয়মিতভাবেই ভিডিও ধারণ করে যাচ্ছি। জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করবার যে আমাদের প্রয়াস, এই ক্ষুদ্র প্রয়াসটি যদি ছাত্রছাত্রীদের উপকারে আসে তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল হবে, সার্থক হবে বলে আমরা মনে করি। আমরা প্রথমেই আমরা স্ক্রিন শেয়ারিং এ যাব। প্রথমে নাউন ক্লজ ডেফিনেশনটা দেখব, তারপর নাউন ক্লজটি কিভাবে আইডেন্টিফাই করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করব। আমরা নাউন ক্লজ ডেফিনেশনে যদি আসি, নাউন ক্লজ হলো সেই শব্দগুচ্ছ যা একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে এবং যা নাউনের মতো কাজ করে। আমরা জানি যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে কিছু সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে, যেমন ফ্রেজে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু ক্লজে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। ক্লজের ক্ষেত্রে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। নাউন ক্লজও তার ব্যতিক্রম নয়। নাউন ক্লজের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং এটি নাউনের মতো কাজ করবে। এখন এই নাউনের মতো কাজ করা বলতে আসলে আমরা কি বুঝি, এই বিষয়টি আমাদের ভালোভাবে উপস্থাপন করতে হবে, ভালো করে উপলব্ধি করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে, কমপ্লিমেন্ট বা পরিপূরক অংশ হিসাবে বসতে পারে, নাউন ইন অ্যাপোজিশন হিসাবে বসতে পারে। নাউন ইন অ্যাপোজিশন, এখানে আপনারা মোটামুটি সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট চিনেন। অনেকেই নাউন ইন অ্যাপোজিশনটা নতুন অনেকের কাছে। নাউন ইন অ্যাপোজিশন হলো যে শব্দসমূহ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা নাউনের পরিচিতি তুলে ধরে তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। যে শব্দসমূহ নাউনের পরিচিতি তুলে ধরে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। আচ্ছা, আমরা এক্সাম্পলে যাই। অবজেক্ট কি? যে ভার্বকে কি অথবা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা জানি সাধারণত অবজেক্ট। অর্থাৎ ভার্বকে কি অথবা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। যদি কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেই আন্ডারলাইন কিন্তু অংশটুকু অবশ্যই আমাদের নাউন ক্লজ হবে, কারণ সেটি অবজেক্টের মতো ব্যবহৃত হবে। এক্সাম্পল দেখেন, আই এক্সপেক্ট দ্যাট দে উইল কাম। আই এক্সপেক্ট, কি প্রত্যাশা করি? তারা আসবে। তাহলে এখানে এই দ্যাট দে উইল কাম, এই অংশটুকু হলো আমাদের নাউন ক্লজ। আমি আপনাদের দেখবার সুবিধার জন্য আমি বোল্ড করে দেখাচ্ছি। দেখেন, আই এক্সপেক্ট দ্যাট দে উইল কাম, দ্যাট দে উইল কাম এটি হলো আমাদের নাউন ক্লজ। দ্যাট দে উইল কাম এটি হলো আমাদের নাউন ক্লজ। আই এক্সপেক্ট, কি প্রত্যাশা করি? দ্যাট দে উইল কাম। তারপর দেখেন, উপরের সেন্টেন্সটিতে নাউন ক্লজটি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। 2 নম্বর এক্সাম্পল, দ্যাট ইউ হ্যাভ কাম প্লিজেস মি, প্লিজেস আস। দ্যাট ইউ হ্যাভ কাম অর্থাৎ তুমি এসেছো, এটা আমাকে সন্তুষ্ট করে বা খুশি করে। এখন দ্যাট ইউ হ্যাভ কাম, এতে আমি খুশি হয়েছি। এখন এই যে দ্যাট ইউ হ্যাভ কাম, এটা বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। এই অংশটুকু বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। বাক্যের সাবজেক্ট হিসাবে যদি ব্যবহৃত হয় এবং তার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটি অবশ্যই নাউন ক্লজ হবে। দ্যাট ইউ হ্যাভ কাম, এখানে ইউ হ্যাভ কাম সাবজেক্টও রয়েছে, ফাইনাইট ভার্বও রয়েছে। তারপর 3 নম্বর এক্সাম্পল আমরা যাই। হি রিপ্লাইড দ্যাট হি উড এনজয় দ্য ড্রামা। দেখেন এখানে যদি আসেন, হি রিপ্লাইড দ্যাট হি উড এনজয় দ্য ড্রামা, that he would enjoy the drama. He replied that, কি জবাব দিল? কি জবাব দিয়েছিল? that he would enjoy the drama। কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এটি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। অবজেক্ট হিসাবে ব্যবহৃত হলে সেটি হবে আমাদের নাউন ক্লজ। none knows who he is। দেখেন এখানে আসেন, none knows কেউ জানে না, who
হি ইজ, নান নোজ, কি জানে না হু হি ইজ, তিনি কে। তাহলে এখানে হু হি ইজ এটি হলো আমাদের নাউন ক্লজ, এটি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। 5 নম্বর এক্সাম্পল, আই ডিড নট নো হাউ হি পাসড দ্য এক্সামিনেশন। আই ডিড নট নো, কি দ্বারা যদি প্রশ্ন করেন, কি কি জানতাম না সে কিভাবে পরীক্ষায় পাশ করেছিল, কি জানতাম না সে কিভাবে পরীক্ষায় পাশ করেছিল। তাহলে এখানে কি কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে হাউ হি পাসড, হাউ হি পাস দ্য এক্সামিনেশন, হাউ হি পাসড দ্য এক্সামিনেশন, এই অংশটুকু হলো আমাদের নাউন ক্লজ, অবজেক্টের মতো ব্যবহৃত হয়েছে। 6 নম্বর এক্সাম্পল, আই হোপ দ্যাট দে উইল বি হিয়ার ইন টাইম, কি প্রত্যাশা করি, দ্যাট দে উইল বি হিয়ার ইন টাইম, নাউন ক্লজ। I know where I could find him, আমি জানি আমি তাকে কোথায় খুঁজে পেতে, কি জানি কি দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে। তারপর 8 নম্বর এক্সাম্পল যদি আসেন, টেল মি হোয়াই হি ডিড দিস। দেখেন 8 নম্বর এক্সাম্পলে যদি আমরা বলি টেল মি, আমাকে বলো, কি বলবে, হোয়াই হি ডিড দিস, সে কেন এটা করেছে, কি বলবে, তাহলে এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, নাউন ক্লজ। হোয়াই হি ডিড দিস, সে এটা কেন করেছিল, আমাকে বলো সে কেন এটা করেছিল, তাহলে কি বলবে, সে কেন এটা করেছিল, এটা নাউন ক্লজ। আই ডু নট বিলিভ হোয়াট হি হ্যাজ সেড, কি বিশ্বাস করি না সে কি বলেছে। আই ডু নট বিলিভ হোয়াট, কি বিশ্বাস করি না, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে হোয়াট হি হ্যাজ সেড এই অংশটুকু হলো আমাদের নাউন ক্লজ। দেন দ্য ল উইল পানিশ whoever is guilty, কি শাস্তি দিবে, উত্তর নেই, কাকে শাস্তি দিবে, whoever is guilty, তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, whoever is guilty, তাহলে এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, নাউন ক্লজ। হি asked me why I was late, তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমার কেন দেরি হয়েছিল। হি asked me, কি জিজ্ঞেস করেছিল, why I was late। এখন একটু দেখেন, এটা বোঝবার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ একটা কৌশল আমরা প্রয়োগ করতে পারি, একটা গুরুত্বপূর্ণ অস্ত্র আমরা ব্যবহার করতে পারি, সেটি হলো নাউন ক্লজের নিচে নাউন ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায়, অর্থাৎ নাউন ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায়। এই ইট দ্বারা রিপ্লেস করা যায় মানে হলো আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে যদি অর্থ পাওয়া যায়, একটি কমপ্লিট অর্থ পাওয়া যায়, তাহলে সেই আন্ডারলাইনকৃত অংশটুকু নাউন ক্লজ হবে। আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে যদি একটি কমপ্লিট অর্থ পাওয়া যায়, পুরো বাক্যটির যদি একটা অর্থ হয়, তাহলে সেটি নাউন ক্লজ হয়। এখন আসেন আমরা এই কৌশলটা একটু প্রয়োগ করে দেখবার চেষ্টা করি। আমরা আন্ডারলাইনকৃত যে অংশটুকু আছে সেখানে একটু আমরা একটা প্রয়োগ করে দেন, এখানে নাউন ক্লজটা উঠিয়ে দিয়ে আমরা এখানে লিখলাম ইট, একটু খেয়াল করে দেখেন, আমরা লিখলাম ইট, অর্থাৎ নাউন ক্লজটা উঠিয়ে দিয়ে আমরা এখানে লিখলাম ইট। তাহলে আমাদের কি হচ্ছে একটু দেখে আমরা এখানে দেখেন, আন্ডারলাইন কিন্তু অংশটা আমরা বসিয়ে উঠিয়ে দিয়ে এখানে লিখলাম ইট, তাহলে আই এক্সপেক্ট ইট, আমি ইহা প্রত্যাশা করি। তাহলে আন্ডারলাইন কিন্তু অংশের নিচে ইট বসালে একটা কমপ্লিট অর্থ পাওয়া যাচ্ছে। এরকম যদি একটা অর্থ পাওয়া যায় তাহলে সেই অংশটুকু হবে নাউন ক্লজ। আমি আবারও বলছি, এই কৌশলটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। আন্ডারলাইন কিন্তু অংশের নিচে ইট বসালে যদি অর্থ পাওয়া যায় সেটি নাউন ক্লজ হয়, যেমন আই এক্সপেক্ট ইট। 2 নম্বর এক্সাম্পল দেখেন, দ্যাট ইউ হ্যাভ কাম, ইট, অর্থাৎ আমরা এই আন্ডারলাইনকৃত অংশের নিচে বসাই ইট প্লিজেস আস, এটা আমাদেরকে সন্তুষ্ট করে, তাহলে একটা কমপ্লিট অর্থ হয়, তাহলে এটি হবে আমাদের নাউন ক্লজ। 3 নম্বর এক্সাম্পল, হি রিপ্লাইড, এই পুরো আন্ডারলাইনকৃত অংশের নিচে যদি আমরা লিখি হি রিপ্লাইড ইট, তিনি এটা জবাব দিলেন, তাহলে এটা কোন ক্লজ হবে, এটি হবে নাউন ক্লজ। তাহলে নান নোজ ইট, কেউ এটা জানে না, তাহলে হু হি ইজ এর পরিবর্তে আমরা যদি ইট বসাই, হু হি ইজ এর পরিবর্তে আমরা যদি ইট বসাই তাহলে অর্থ হয় নান নোজ ইট, কেউ এটা জানে না, কেউ এটা জানে না, তাহলে এটা আমাদের নাউন ক্লজ। আই ডিড নট নো হাউ হি পাসড দ্য এক্সামিনেশন, আমি জানি না, আই ডিড নট নো ইট, আমি জানি না সে কিভাবে পরীক্ষায় পাশ করেছে, তাহলে আই ডিড নট নো ইট, অর্থাৎ আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে যদি অর্থ পাওয়া যায় তাহলে সেটি হবে নাউন ক্লজ। খুব সিম্পল একটি বিষয়, তবে এটার একটা ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমটা আপনাকে জানতে হবে, তা না হলে আপনি একটু বিপদে পড়ে যেতে পারেন, কনফিউশন হতে পারে, ভুল হতে পারে। অর্থাৎ আমরা বলেছিলাম যে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ হতে পারে। নাউন ইন অ্যাপোজিশন কি,
যে শব্দসমূহ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। নাউন ক্লজ যখন নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে অর্থ পাওয়া যায় না। আমি আবার বলছি, দেখেন, কনফিউশন উইথ নাউন ক্লজ। কনফিউশন উইথ নাউন ক্লজ, এখানে আমরা বলেছি when noun clause is used as noun in apposition, it cannot be replaced by it. Look at the following examples. অর্থাৎ when noun clause is used as noun in apposition, noun clause যখন noun in apposition হিসেবে ব্যবহৃত হয়, নাউন ক্লজ যখন নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, নাউন ইন অ্যাপোজিশন কি? যে শব্দসমূহ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অর্থাৎ নাউনের পরিচিতি বা উপাধি তুলে ধরে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটি হলো আমাদের নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন যখন হবে সেই ক্ষেত্রে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, এবং এই নাউন ইন অ্যাপোজিশনটা দ্যাট দ্বারা শুরু হবে। নাউন ইন অ্যাপোজিশনটা দ্যাট দ্বারা শুরু হবে, একটু খেয়াল রাখতে হবে। নাউন ইন অ্যাপোজিশনটা আমাদের অবশ্যই লিখে দিচ্ছি, এটা দ্যাট দ্বারা শুরু হবে। নাউন ইন অ্যাপোজিশন যে অংশটুকু থাকবে সেটা দ্যাট দ্বারা শুরু হবে। তার মানে যখনই একটা দ্যাট ক্লজ আমরা পাবো, যখনই আমরা দ্যাট ক্লজ পাবো তখনই আমাদের সেকেন্ড টাইম ভাবতে হবে, কেন দ্যাট ক্লজটি নাউন ক্লজ হতে পারে, দ্যাট ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, দ্যাট ক্লজটি অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। দ্যাট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটিকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি আবার বলছি, সাবঅর্ডিনেট ক্লজ টিকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটি হলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্যাট ক্লজটি নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। কাজে যখনই আপনি দ্যাট ক্লজ দেখবেন, অর্থাৎ একটা ক্লজ দ্যাট দ্বারা শুরু হয়েছে, তখন আপনি একটু থামবেন, থেমে বুঝবার চেষ্টা করবেন যে এটি দ্বারা আসলে কি বোঝাচ্ছে। দ্যাট ক্লজটি যখন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে বা নাউনের পরিচিতি বা উপাধি তুলে ধরবে, তখন সেটি হবে নাউন ক্লজ, নাউন ইন অ্যাপোজিশন হিসেবে। যেমন দেখেন, এখানে 12 নম্বর এক্সাম্পলটার দিকে তাকান। 12 নম্বর এক্সাম্পলটার দিকে যদি আমরা তাকাই, আমরা কি দেখতে পাই? The news that she has eloped with her lover is not true. দেখেন, the news that she has eloped with her lover is not true. অর্থাৎ সে যে তার প্রেমিকের সাথে পালিয়েছে, বাবার ঘর ছেড়ে বা হাজবেন্ডের ঘর ছেড়ে পালিয়েছে, সেই কথাটা সত্য নয়। তাহলে দেখেন, the news, এখন that she has eloped with her lover, she has eloped with her lover, সে তার প্রেমিকের সাথে পালিয়েছে। তাহলে এই অংশটুকু নিউজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে বা নিউজটাকে ক্লারিফাই করে দিচ্ছে যে এই খবরটা হলো এটা। তাহলে এটা এখানে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই অংশটা নাউন ক্লজ, এখানে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। দ্য নিউজ ইট, ইট দ্বারা রিপ্লেস হবে না। নাউন ক্লজ যখন নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন ইট দ্বারা রিপ্লেস করা যায় না। আরেকটা এক্সাম্পল দেখেন, দ্য আইডিয়া that the sun moves around the earth has been proved erroneous. অর্থাৎ সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এই ধারণাটি ভ্রান্ত প্রমাণিত হয়েছে বা মিথ্যা প্রমাণিত হয়েছে। The idea that the sun moves around the earth has been proved erroneous. অর্থাৎ সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এই ধারণাটা ভ্রান্ত প্রমাণিত হয়েছে। তাহলে এই যে that the sun moves around the earth, এই অংশটুকু দ্য আইডিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে বা আইডিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। তাহলে এটা নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে। নাউন ইন অ্যাপোজিশন যখন হবে তখন নাউন ক্লজ হবে। এটা এই একটা ব্যতিক্রম রয়েছে যেখানে নাউন ক্লজটি ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। এই দুইটা জিনিস আমরা যখন অ্যাডজেক্টিভ ক্লজের ভিডিও দিব, অ্যাডজেক্টিভ ক্লজ তখন আরো ক্লিয়ার হবে, কারণ মূলত এই দ্যাট ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজের সাথে একটু কন্ট্রাডিকশন হবে। কোন জায়গায় কন্ট্রাডিক্ট করবে সেই এক্সাম্পলটা আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আশা করি এটা আমাদের সাথে ভিডিওগুলো দেখতে থাকবেন। আপনাদের ইংরেজি যে কনফিউশন এরিয়াগুলো রয়েছে, সেই কনফিউজিং যে এরিয়াগুলো রয়েছে, কমপ্লেক্স যে বিষয়গুলো রয়েছে, সেগুলো সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার, পানির মতো স্বচ্ছ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে যে লেসনটা আলোচনা করেছি এটি আমাদের বেসিক ইংলিশ বইটি থেকে নেওয়া হয়েছে। এটি বেসিক ইংলিশ, পাবলিশড বাই গীতাঞ্জলি, রিটেন বাই মোস্তফা কামাল। আমরা এই বইটি থেকে নিয়েছি। আপনারা বিস্তারিত পড়বার জন্য এই বইটি অনুসরণ করতে পারেন। আপনারা ঢাকার বাইরে থেকে বইটি পেতে চাইলে আপনারা আমাদের বইগুলো
ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবেন। আমি প্রকাশনীর নাম্বারটা এখানে দিচ্ছি, আপনারা প্রকাশনীর সাথে যোগাযোগ করে বইগুলো নিতে পারবেন। আমি আমাদের প্রকাশনীর নাম্বার হলো 01742 14448 01742 14448 গীতাঞ্জলি প্রকাশনী। গীতাঞ্জলি প্রকাশনী 01742 14448 এইখানে যোগাযোগ করে আপনার বইগুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের আরেকটি বই আছে বিসিএস প্রিলিমিনারির জন্য, সেটি হলো ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সামস। আমরা আরেকটি বই আছে আমাদের, সেটি ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সামস। আমি হ্যাঁ, আমি আপনাদেরকে ওই বইটা দেখাতে চাই। সেটা হলো আমাদের আরেকটি বই রয়েছে ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সামস। এটার মধ্যে বিসিএস ব্যাংক জবের প্রিলিমিনারি যত বিষয়গুলো রয়েছে সবগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।